সুনীত সিংহ। আমি মোটামুটি সাধারণ ঘরের একটা ছেলে। অনেক দিন অনেক কষ্ট করে আর কি নিজেকে জীবনযাপন করেছি। এখনো পর্যন্ত সেই কষ্টই চলে আসছে। তবে লেখা সম্বন্ধে যেটা আমি বলার আছে, যে যখন স্কুলে পড়তাম, স্কুলে পড়াকালে ক্লাস অষ্টম শ্রেণীতে আমি একটা কবিতা লিখেছিলাম, যেটা স্কুল ম্যাগাজিনে ওটা উঠেছিল। সেটার নাম ছিল কবিত্ব। এই কবিতাটা মোটামুটি সকল টিচাররা পড়েছেন, পড়ে খুব ভালো লেগেছিল এবং আমাকে খুব প্রশংসিত করেছিল। এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমাকে উৎসাহিত করেছিলেন, বলেছিলেন যে তুমি এই ধরনের এত ছন্দ সুন্দর করে লিখেছো, তুমি লেখা ছাড়ো না, তুমি মাঝে মাঝে এই কবিতা নিয়ে কবিতা লিখে যাও। তো যাই হোক, কবিতার কিছু লাইন যদি হ্যাঁ, কিছু বলে শোনাতে পারেন। কবিতার লাইন অনেক দিনের, সেই 1968 সালের তো লাইনটা আর বলতে পারবো না, তবে আমার কাছে লেখা আছে, হয়তো লেখাটা বার করতে পারলে বলতে পারতাম। তো আপনার এই যে লেখা, প্রথমে আপনি স্কুল থেকে কবিতা দিয়ে শুরু করেছেন, হুম। তারপরে আপনার গল্প প্রকাশিত হয়েছে, আপনার বুক ফেয়ারে আপনার আহ, বইও অনেক বিক্রি হয়েছে। তো আপনার এই লেখার পেছনে আপনি যে মানে টপিকগুলো আপনি সিলেক্ট করেন, এর পেছনে আপনি এই অনুপ্রেরণাটা কোত্থেকে পান? প্রেরণা প্রথম জীবনে তো মোটামুটি আমি নিজের মন থেকেই প্রেরণা তৈরি করেছি। কোনো জিনিস হয়তো দেখেছি বা কোনো জিনিস ভেবেছি, হঠাৎ করে মনে এসে গেছে, সেই ভাবনাটাকেই আর কি নিয়ে কাজে লাগিয়ে আমি আমার লেখাগুলোকে লিখেছি। তবে পরবর্তীকালে আমি যখন বিয়ে করি, বিয়ের পর আমার যখন স্ত্রী এসছে, তখন স্ত্রী সেই সব গল্পগুলো যখন পড়েছে বা জেনেছে, তখন সেই আমার স্ত্রী আমাকে সেই অনুপ্রেরণা করে গেছে। উনি বারবার আমাকে অনুপ্রেরণা করে বলে গেছে যে তুমি আরও লেখা লেখো, আরও ইয়ে করো। এইসব উৎসাহ তো আমার স্ত্রী আমাকে অনেক দিক থেকে দিয়ে গেছে। এখন মোটামুটি বর্তমানে সেই আমার অনুপ্রেরণার সঙ্গী। মীনা দেবী, আপনি তো ওনার সঙ্গে অনেক দিন ধরেই ঘর করছেন, তো আপনি ওনার যে লেখা নিশ্চয়ই পড়েছেন। তো আপনার কিরকম লেগেছে ওনার লেখা পড়ে? উনি যখন নতুন নতুন যা লেখে আমি বলি তুমি প্রথমে আমাকে শোনাবে, যত রাতই হোক আমি শুনি, আমার ভালো লাগে। তারপরে আমি বলি, আমি একটু দুঃখ করি যে দেখো তুমি তো অনেকই লিখেছো, কিন্তু তোমার লেখা ঘরে টাল হয়ে পড়েই আছে। হ্যাঁ, কিছু বই বেলা দেবীর ইয়ে করে কিছু লেখা বেরিয়েছে, ঠিক কথা, কিন্তু তুমি তখন থেমে গেছো, তারপরে আর চেষ্টা করো না। যাই তো এই হোক। থামার কারণটা কি আপনি যদি বলেন? হুম। এই থামার কারণটা কি? থামার কারণটা হ্যাঁ, থামার কারণটা আমিই বলছি। থামার কারণটা প্রথমত একটু শারীরিক ঘটনা ঘটেছিল, সেই কারণে আমি একটু নিস্তেজ হয়ে পড়েছিলাম, এবং সেই নিস্তেজ হওয়ার কারণে মোটামুটি আমি লেখাটা বন্ধ করে রেখেছিলাম। তবে আবার মোটামুটি শারীরিক দিক থেকে একটু উন্নতি হয়েছে। তো ভাবছি যে আবার কিছু কিছু লেখা হাতও দিয়েছি। হ্যাঁ, কিছু কিছু অর্ধেক অর্ধেক লেখাও আমি লিখে রেখে দিয়েছি, ছক তৈরি করে আর কি। আশা করছি ওইগুলোকে পূর্ণভাবে লিখবো আর কি। আচ্ছা, আপনি একটা নতুন লেখা লিখেছেন, সেটা সম্পর্কে যদি একটু বলেন। পোস্টার নামে একটা আমি গল্প লিখেছি, খুব রিসেন্টলি লিখেছি। এই গল্পটার পেছনে একটু কাহিনীও আছে। আমার দেখা একটা ছোট্ট কাহিনী ছিল, যে কাহিনীটা খুবই মর্মান্তিক, এবং সেই কাহিনীটাকে আমার এই গল্পের ভেতর তুলে দিয়ে সেটাকে একটু চারদিক থেকে রং চং সরিয়ে একটু বিশেষ করে তুলে ধরেছি, সম্পূর্ণ তৈরি করেছি। আপনি এই পোস্টার যে উনি লিখেছেন ওই লেখাটা আপনি পড়েছেন? পোস্টার কালকে আমাকে শোনালো, কালকে রাত্রিবেলায় শোনালো। তার আগেও যে শুনিয়েছে, তার আগে কবিতা ছিল। আমি কালকের লেখাটা অনেক পাতা তো ফুরাচ্ছি না। যাই হোক, শুনলাম, ভালো লেগেছে। কিন্তু তার চেয়ে আমার বেশি ভালো লেগেছে যে কবিতাটা যখন বলেছিল, আমি কেঁদে দিয়েছি পোস্টার কবিতাতে। এত কবিতাটার নাম জন্মদোসর। জীবনটা সৃষ্টি হয় ঠিকই, কিন্তু সঙ্গে নিয়ে আনে মৃত্যুর বীজ। মৃত্যুর প্রাক মুহূর্ত অবধি বইতে হয় সে বীজ। জীবনটা সৃষ্টি হয় ঠিকই, সঙ্গে নিয়ে আনে সে দুঃখ কষ্টের দ্বন্দ্ব। মৃত্যুর প্রাক মুহূর্ত অবধি সইতে হয় তার অত্যাচার। জীবনটা সৃষ্টি হয় ঠিকই, নিয়ে আনে সঙ্গে করে হিংসাকে। অনেক আগেই সে হিংসার আগুনে জ্বালাতে চায়। জীবনটা সৃষ্টি হয় ঠিকই, সঙ্গে নিয়ে আনে বন্ধু পাপকে।
মৃত্যুর প্রাক মুহূর্তে অবধি সে পাপের খেলায় মেতে থাকে। অবশেষে সেই আজই একদিন উঠতে থাকে জীবনটা। দগ্ধের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, কুকরে কেঁদে ওঠে, চেঁচিয়ে ওঠে, দাও দাও আমার, দাও আমার সমস্ত বদ অসদ গুণগুলো বিনষ্ট করে। সৃষ্টি হোক এক নতুন জীবন, শুরু হোক তার নতুন অধ্যায়। সুখ, ভালোবাসা, মায়া, মমতার ছন্দে গড়ে উঠুক সেই নব। আপনি সিংহবাবুকে কি করে চেনেন? আমি আমার ওনাকে বহুদিন ধরে চিনছি, কিন্তু ওনার ভিতরে যে এত প্রতিভা, হ্যাঁ, কখনো প্রকাশ আমি পাইনি। ওনার কাছে যখন আস্তে আস্তে আমি এগিয়ে গেলাম, তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে উনি ওনার নিজস্ব কিছু মানে কথা, যেই সব কথা মানে জীবনের চলার জায়গায় দাঁড়িয়ে কিছু কথা, তোমার গল্প, গান, এইসব, হ্যাঁ, উনি যে আপনি পোস্টার লেখাটা পড়েছেন বা শুনেছেন? হ্যাঁ, আমি রিসেন্ট আপনার কিরকম লেগেছে? এটা প্রত্যেক মানে আমার মতো এরকম ইয়ে সাংসারিক মানুষের, যারা সংসারে আবদ্ধ আছে, আমি যেরকম, আমি একজন একজন আমার একটাই সন্তান, হ্যাঁ, আমার জীবনে উনি যে বিষয়ে গল্পটা লিখেছেন, হ্যাঁ, আমার অবর্তমানে সংসারের জায়গাটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় বা কী হতে পারে, হ্যাঁ, উনি বাস্তব যে কতটা কঠিন হয় তার গল্প, সেই গল্পটা শোনার পরে আমি আমার সেই বাস্তবে নিয়ে নিলাম সেই গল্পটা আমার নিজের মধ্যে, হ্যাঁ, নিয়ে যখন আমি বুঝতে পারলাম যে আমি একসময় নেই, তার জায়গাটা যে কী ভয়ঙ্কর রূপ নিচ্ছে, হ্যাঁ, সেই জায়গা থেকে, হ্যাঁ, পুরো গল্পটা যেন একটা বাস্তবে রূপ নিয়েছে। হ্যাঁ, আমি আমার জীবনে কিছু সময় যেন হঠাৎ করে স্তম্ভিত হয়ে গেলাম, হ্যাঁ, তারপর গল্প শেষের দিকে হঠাৎ করে কিছু সময়ের জন্য আমাকে তখন নিস্তব্ধ মানে হয়ে গেলাম, মানে এই গল্প, তার মানে আমার মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, যে এই গল্পটা আমি যেন একটা বাস্তবের জায়গায় চলে গেছে, আমি যেন বাস্তবে আমি ওই জায়গায় পৌঁছে গেছি। হঠাৎ করে যখন গল্পটা শুনে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে কি চলছে, তখন আমি আবার অন্য জগতে চলে আসলাম। এই গল্পটা আমাকে একটা খুব বড় জায়গায় এফেক্ট ফেলেছে আমার জীবনের জীবনযাত্রা। আগামী দিনে এইসব গল্প মানুষের মধ্যে যখন একটা বাস্তবে নিতে পারবে, আমার মনে হয় অনেক অনেক আমাদের সামাজিক জীবনের মানুষের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এরকম মানুষ আমি চাই উনি এই জায়গায় আজকে গল্পে যাতে বাস্তবিক উপায় রূপান্তরিত করতে পারে, সেই জায়গায় ওনার কারো সহযোগিতায় যাতে উনি গল্পের মধ্যে গল্পটাকে বাস্তবে দিতে পারে ছবির রূপে, সেই জায়গায় উনি যদি একটু সুবিধা পায় খুব ভালো হয়। আমার তরফ থেকে এটাই আমার ইচ্ছা। সিংহবাবু, আপনার ভিডিও শেষ করার আগে আমি আপনাকে বলবো, আপনি আরও দীর্ঘায়ু হন, আপনি আরও এরকম লেখা লিখে যান সবার জন্য। আর আমরা প্রচেষ্টা করব কি আপনার লেখা সঠিক জায়গায় যাতে পৌঁছে যায়।